হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, তো আজকে চলে আসলাম আবার আপনাদেরকে কিছু নিউজ দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমরা ইদানিং দেখছি অনেক স্টুডেন্ট আসছে নিউজিল্যান্ডে, প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে স্টুডেন্ট। সেটা ভালো একদিক দিয়ে, হচ্ছে অনেক বাংলাদেশি আসতেছে। সেটা আমার কাছে অনেক পার্সোনালি অনেক ভালো লাগে যখন আমি দেখি যে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসতেছে। তো আসার আগে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের এখনকার ইকোনমির কী অবস্থা। তো আজ পর্যন্ত আমরা নিউজিল্যান্ডের বেকারত্বের হার এবং দেশের শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে আলোচনাটা করব আজকে। যে আলোচনাটা করব তার মধ্যে দেখা যাচ্ছে যে 2024 সালের 20 ডিসেম্বর পর্যন্ত 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বেকারত্বের হার প্রায় 5.1, মানে 5.1 সরি, যা 2020 সালের কোভিডের সময় থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি বৃদ্ধির হার। তো কারণটা কি? কারণটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি কারণ হচ্ছে এখন গভর্নমেন্ট ও পলিটিক্যাল লিডার চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। সো এক এক গভর্নমেন্টের এক এক রকম পলিসি। সো যখন আবার কোভিডও শেষ হয়েছে, তো সব কিছু মিলে নিউজিল্যান্ডের বেকারত্বের হার বাড়তেছে দিনকে দিন। যা ডিসেম্বরের 3 মাস আগে এটা ছিল প্রায় 4.8, সেখান থেকে বেড়ে হয়েছে হচ্ছে 5.1। তো এখন এটা মার্চ মাস, এই মাসের শেষে ইন্ডিকেশন আছে যে আরও বেশি আনএমপ্লয়মেন্টের রেট বাড়তেছে। মানে যখন 3% বাড়ে তার মানে হচ্ছে যে প্রায় 7,000 মানুষ কাজ হারিয়েছে। তাহলে বেকারত্বের সংখ্যা প্রায় এখন 1,56,000। তো সেই জন্য যারা স্টুডেন্ট হিসাবে আসতেছে আমি দেখতেছি অনেকেই জব পাচ্ছে না, প্রতিদিনই নক করতেছে ভাইয়া জব লাগবে। আসলে জবটা খুবই টাফ। যেটা হয়েছিল হচ্ছে 2014, 15, 16 দিকে, তখনও হচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতেছিল এবং সেই কারণে হচ্ছে জব পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ 3 মাস বেকার, 4 মাস বেকার, আবার কেউ যেদিন আসছে তার 2 দিন পরে জব হয়ে গেছে। এটা ডিপেন্ড করে অনেকটা লাকের উপরে এবং প্রত্যেকটা মানুষের স্কিলের উপরেও। আমাদের অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্টস আমাদের আসলে ওইরকম কোনো স্কিলই নাই। স্কিল নাই বলতে এটা বোঝাচ্ছে যে আমাদের আসলে ওইরকম কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, যে কোথাও যেমন হচ্ছে একটা ইংলিশ এনভায়রনমেন্টে কাজ করার অভিজ্ঞতা নাই বা রেস্টুরেন্টগুলোতে কাজ করার অভিজ্ঞতা নাই। তো এখানে আসার আগে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কিছু টাকা নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে 3 থেকে 4 মাস চলা যায়। হ্যাঁ, এর মধ্যে অবশ্যই জব ম্যানেজ হয়ে যাবে, হ্যাঁ, যদি কেউ ডে অ্যান্ড নাইট ট্রাই করে। অনলাইন অফলাইন ট্রাই করলে অবশ্যই হবে। অনেক অনেক অফিস জব আছে, অফিস জবগুলো তো পার্ট টাইম ওয়ার্কার নেয়, সেগুলো ট্রাই করা যেতে পারে। তো আরেক দিক দিয়ে আমরা যদি দেখি এই আনএমপ্লয়মেন্টটা আসলে কখন থেকে ইনক্রিজ হওয়া শুরু করছে লাস্ট ইয়ার থেকে। সো লাস্ট ইয়ার বিগিনিং থেকে, লাস্ট ইয়ারের জুনে ছিল হচ্ছে এটা 4.6, তারপরে এটা হচ্ছে জুন থেকে 3 মাস পরে এটা অতিবাহিত হয়েছিল হচ্ছে আপনার অক্টোবরের দিকে 4.8, আর সেটা ডিসেম্বরে এসে হয়েছে 5.1। যদিও এটার মানে বেকারত্ব কি হতে পারে ভবিষ্যতে, এটা নিয়ে অনেকে ভবিষ্যৎবাণী করতেছে যে এই বছরের মাঝামাঝি সময়ে হয়তোবা এটা 5.5 গিয়ে পৌঁছাইতে পারে। কারণ অর্থনৈতিক যেমন হচ্ছে উচ্চ সুদ হার, সম্ভাব্য বৈশ্বিক মন্দা বলতে এখানে জানি তো পৃথিবীতে অনেক দেশগুলোতে যুদ্ধ চলতেছে, আর যুদ্ধের কারণে মন্দার সৃষ্টি হয়েছে। তো নিউজিল্যান্ডও এর ব্যতিক্রম না, যে নিউজিল্যান্ড তো অন্য গ্রহের রাষ্ট্র না, এটা পৃথিবীতেই। তো পৃথিবীতে যখন অন্য একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পর্ক, আপনি যে দেশে মাইগ্রেন্টেড হন সব দেশে হয়তো বা একই সমস্যা এখন। তো সেই জিনিসগুলোর জন্য আপনাকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আসতে হবে যে আপনি 3 মাস 4 মাস জব পাবেন না, ওই ধরনের একটা মন মানসিকতা নিয়ে আসলে হবে কি, আপনি
হচ্ছে ফ্রাস্ট্রেশনে বুক করবেন না যে আরে আমার তো জব হচ্ছে না, আমার তো জব হচ্ছে না। হ্যাঁ, অনেকের জব হয়ে যাবে, অনেকের জব হবে না, এটাই স্বাভাবিক। কারণ অনেক কারো কারো দক্ষতার উপরে নির্ভর করে, কমিউনিকেশনের উপরে নির্ভর করে, কে কতটুকু কমিউনিকেশন আসলে এফোর্টলেসলি করতে পারে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে জবটা আর কি। সো রেফারেন্স আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। সো রেফারেন্স থাকলে অনেক সময় ইজি হয় জবে। যেমন আমার কোম্পানিতে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে যদি আমি রেফার করি এবং সেখানে যদি ভ্যাকেন্সি থাকে, সেক্ষেত্রে হচ্ছে 50% আগায় যায় হচ্ছে জবটা পাওয়ার চান্স। আমি বলবো না যে 100%, কারণ আপনার যদি আসলে স্কিল না থাকে তারা ইন্টারভিউ নিবে, ইন্টারভিউর পরে যদি দেখে যে আপনার আসলে স্কিল নাই, আপনি তাদের আসলে যেই ধরনের লোক দরকার সেই অনুযায়ী আপনি দক্ষ না, তাহলে কিন্তু তারা নিবে না। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এখন জানি যে আসলে এই বেকারত্বের হারের কারণ কি, বেকারত্ব বৃদ্ধির কারণ কি। তো বেকারত্ব বৃদ্ধি হচ্ছে কারণ হচ্ছে অর্থনৈতিক ধীরগতি, মানে হচ্ছে স্লো অর্থনীতি। ইকোনমিটা ভেরি স্লো নাও, মুদ্রাস্ফীতি এবং রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ডের সুদহার বৃদ্ধি। তো তারা রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ডের সুদহার অনেক বেশি বৃদ্ধি করছিল, এখন যদিও সেটা কম করে নিয়ে আসতেছে, ডে বাই ডে এটা কম হচ্ছে। সো কম হওয়ার কারণে ইনফ্লেশনটা কমতেছে। এখন ওরা অফিসিয়ালি বলে যে ইনফ্লেশন একেবারে কমে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসতেছে। তো 2024 সালে প্রায় 1,28,700 মানুষ নিউজিল্যান্ড ছেড়ে গেছে, যারা হচ্ছে নিউজিল্যান্ডের সিটিজেন। হ্যাঁ, কেন ছেড়ে গেছে? কারণ হচ্ছে এদেশে তারা আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, জব সিকিউরিটিতে ভুগতেছিল, জব সিকিউরিটি নাই, সেই কারণে চলে গেছে। তো এই কারণে দেখা গেছে যে স্কিল জবগুলো, যেমন হচ্ছে পুলিশ অনেক সদস্য হারাইছে, তারপরে স্বাস্থ্য খাতে মানে নার্স, অনেক নার্স চলে গেছে, প্লাস আইটি সেক্টরে অনেক চলে গেছে। সো কিছু জব আছে যেগুলোতে এখনও এই দেশে প্রচুর লোক দরকার। যেমন আইটিতে যদি কেউ দক্ষ হয়, সেক্ষেত্রে সে জব পাইতে ইজি হবে। কিছু কিছু জব আছে খুবই, এখনও যদি আপনি সিকে বা ট্রেডমিতে দেখেন, ট্রেডমি জবস দেখেন, দেখবেন যে প্রচুর জব ভ্যাকেন্সি আছে, কিন্তু আপনার যে জব ভ্যাকেন্সিগুলো আছে সেই জব ভ্যাকেন্সি অনুযায়ী আপনার আসলে স্কিল আছে কিনা। এখন একটা স্টুডেন্ট আসে আমাদের দেশে, তো আমি তো আগেই বলছি যে আমাদের দেশে মানুষের আসলে ওইরকম বেশি স্কিল নাই। তো স্কিল না থাকার কারণে তারা আসলে জব মার্কেটে অ্যাপ্লাই করার পরও জব হচ্ছে না। যেমন মনে করেন অনেকে জব অ্যাপ্লাই করতেছে রেস্টুরেন্টে বা হচ্ছে হোটেলগুলোতে, কিন্তু তাদেরকে ডাকতেছি না। বা হচ্ছে এখানে হেলথ কেয়ারে কিছু জব আছে যেগুলো আসলে খুবই ভালো, মানে আমি অনেক বললাম না যে খুবই ভালো জব, বাট ইটস এ হেলথ কেয়ার জব। আপনি দেখতে পারেন গুগলে সার্চ করে কি কি কাজ করে ওরা। তো হেলথ কেয়ার জবগুলো আমাদের জন্য আসলে ভালো হইতে পারে শুরুতে, এটা রেসিডেন্সির জন্য অনেক সুবিধাজনক এই সেক্টরগুলোতে। যেগুলো আসলে ফিজিক্যাল ওয়ার্ক, কনস্ট্রাকশন, আমাদের দেশের মানুষ আসলে কনস্ট্রাকশনে যারা স্টুডেন্ট হিসেবে আসে তারা কনস্ট্রাকশনে কাজ করতে চায় না বা পারবেও না, তাদের বডি স্ট্রাকচার, কারণ এক একটা বেশিরভাগই ফার্মের মুরগির মতো আসে আর কি। মানে এদিক দিয়ে ধরলে মনে হয় ওই দিক দিয়ে ভেঙে যাবে, এরকম অবস্থা। তো এই কারণেও ওরা জব পায় না। জব মার্কেটের অবস্থা খারাপ এর মানে এই নয় যে আপনি জব পাবেন না, অবশ্যই ট্রাই করলে পাবেন। যেমন আমার কথা যদি বলি, আমি যখন 2014-15 দিকে আসলাম, তো ওই সময়টায় তো একই সমস্যা ছিল। আমি 1.5 মাস প্রায় কোনো জব পাইনি, সারাদিনই খুঁজতাম, এখানে যেতাম ওইখানে যেতাম, কিন্তু কোনো জব পাইনি। জব হয়েছে, তারপর জবে আমাকে ট্রায়াল দিছে 3 দিন একটা রেস্টুরেন্টে, আমাকে নেয় নাই। কারণ হচ্ছে আমি এত ফাস্ট অর্ডার নিতে পারতেছিলাম না, যে যত ফাস্ট যারা এদেশের নেটিভ বা যারা আগে আসছে বাংলাদেশি, তারা যতটা দক্ষ ইংলিশে, আমি ততটা না, সেই কারণে আমি নিতে পারি নাই। তারপরও মনোবল হারানো যাবে না, আসতে হবে এবং জব খুঁজতে হবে। অনেকেই জব পাচ্ছে যারা স্কিল হিসাবে আসছে। যেমন আমি এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তো উনি আসলে নিউজিল্যান্ডে ওরা যেটা বলে যে বেকারত্বের আরেকটা কারণ হচ্ছে বেশি পরিমাণ অভিবাসন, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষ আসতেছে। এখন যেমন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিটা আবার খুলছে ওরা। ইনভেস্টমেন্ট ক্যাটাগরি নিয়ে আমি আরেকটা ভিডিও করব এই সপ্তাহেই, দেখি। তো ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যেমন হচ্ছে ওরা লোক আনার চেষ্টা করতেছে। যেমন আপনি যদি বলেন যে রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে ইন্ডিয়া
গেছে। তো ইন্ডিয়া থেকে আসলে প্রচুর পরিমাণ হয়তো বা স্টুডেন্ট আসতে পারে এদেশে, কারণ হচ্ছে এদেশে আসলে টাকার দরকার, ইনভেস্টমেন্ট দরকার। তো আরেকটা বড় খাত হচ্ছে এডুকেশন এদেশের জন্য, যেমন ট্যুরিজম বা হচ্ছে এগ্রিকালচারের পরে আরেকটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে এডুকেশন। সো কারণ এডুকেশন হইলে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আসে তারা প্রচুর পরিমাণে অর্থ ইউনিভার্সিটিগুলোকে দেয়। অর্থাৎ যেমন একটা ডোমেস্টিক স্টুডেন্ট যদি 10 টাকা পে করে, তাহলে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পে করে প্রায় $30 to $35। হ্যাঁ, $10 এগুলো $30 to $35। আপনি ওয়েবসাইটগুলোতে, বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে টিউশন ফিগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত ডিফারেন্স। সো যখন স্টুডেন্ট আসে, সকল স্টুডেন্টরাই তো চায় যে তারা জব করুক, এবং জব খুঁজে যে নিজের টাকায় চলাটার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং বৈশ্বিক চাপ, যদি বৈশ্বিক চাপটা কমে এবং আসলে অর্থনীতি চাকা ঘুরে দাঁড়ায়, তাহলে হয়তো বা অনেক জব মার্কেট খুলবে। হ্যাঁ, সেক্ষেত্রে জব পাওয়ার সুবিধা হয়তো বা বাড়বে। তো মেইন কথা হচ্ছে ফ্রাস্ট্রেশনে ভোগা যাবে না। রেসিডেন্সি হবে হয়তো বা 10 বছর 12 বছরও লাগতে পারে, কারো 1 বছরে হয়ে যেতে পারে, কারো স্টুডেন্ট মানে পড়াশোনা শেষ সাথে সাথেই হয়তো বা তার জব হয়ে গেছে এবং রেসিডেন্সি হয়ে গেছে। সো এটা নিয়ে লেগে থাকতে হবে, মোট কথা শেষ লেগে থাকতে হবে। লেগে থাকলে একটা না একটা কিছু হবেই। যদি আশা হারায় ফেলেন, হ্যাঁ, তাহলে কাজ হবে না। আশা হারানো যাবে না। হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে আগে মনে রাখতে হবে যে আমি যেন আশা না হারাই। তো আজকে আর বাড়াইলাম না, এখন আপনাকে তো বলেই দিলাম যে এখনকার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 5.1, সেটা বেড়ে হইতে পারে 5.5। তার জন্য আশা হারানো যাবে না। আনএমপ্লয়মেন্ট রেট বেশি দেখে বা ইনফ্লেশন রেট বেশি, ইনফ্লেশন রেট অনেকটা কমে গেছে। গভর্নমেন্ট চেষ্টা করতেছে আসলে যে অনেক কমায় নিয়ে আসার জন্য ইনফ্লেশন রেটটা। তো তার জন্য মন খারাপ করা যাবে না, একটু চেঞ্জ হবেই। তো আসুন, দেখা হবে নিউজিল্যান্ডে। এই সেমিস্টার তো প্রায় শেষ। সো আগামী সেমিস্টারে, যেটা জুন জুলাইতে আসতেছে, ওই সেমিস্টারে চলে আসুন, IELTS করুন, চলে আসুন এদেশে। আর ওয়ার্ক ভিসায় আসতে পারেন যদি আপনি ক্যাপাবল হন, স্কিলড হন। জবগুলো খুঁজেন যে গ্রিন লিস্টে কোন কোন জবগুলো আছে, সেই অনুযায়ী চলে আসেন। তাহলে নিউজিল্যান্ডে দেখা হবে, সেই কথাই রইল। বাই।